দ্বিপদী বিস্তৃতির ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বিস্তৃতি বলতে কি বোঝায়? বিস্তৃতি মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, বাড়ানো, বড় করা। যেমন আমরা গত ক্লাসেই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিভাবে হয়েছে? এই যে a প্লাস বি যে উপরে পাওয়ার হিসেবে 2 আছে, মানে দুইটা a প্লাস বি গুণ আছে, এইভাবে যে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এই দুইটা গুণ আছে, গুণ করে আমরা এটা পেয়েছি। একই রকমভাবে a প্লাস বি হোল কিউব অর্থাৎ তিনটা a প্লাস বি যদি আমরা গুণ করি তখন আমরা পাই a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্র দুটা যে লিখলাম, সূত্র দুটার দিকে একটু যদি আমরা মনোযোগ দেই, দেখেন এইখানে সর্বোচ্চ ঘাত হলো 2। এই যে এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে পদ আছে দুইটা, একটা a আর একটা b। দেখেন এখানে a এর উপর সেই সর্বোচ্চ ঘাতটা আমরা লিখলাম 2, b এর এখানে কোনো b নাই, তার মানে এখানে b এর ঘাত আছে 0, সর্বনিম্ন ঘাত 0। তাহলে a এর উপর সর্বোচ্চ ঘাত এখানে, তারপরে দেখেন a এর ঘাত 1 কমলো, এখানে b এর ঘাত ছিল 0, এখানে b এর ঘাত 0 থেকে 1 হইল, a এর ঘাত কমতেছে, b এর ঘাত বাড়তেছে, এখানে a নাই মানে a এর ঘাত 0, আর এখানে b এর ঘাত বেড়ে হলো সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ 2, মানে এখানে ঘাত সর্বোচ্চ যত থাকবে এই পদে, এখানে সর্বোচ্চ তত ঘাত পর্যন্তই হবে, এর বেশি হতে পারবে না। একই রকমভাবে এইখানেও দেখেন a কিউব, এখানে যে 3 আছে, তাহলে এর উপরে পাওয়ার হিসেবে 3, সর্বোচ্চ ঘাত a। এরপর দেখেন এর পাওয়ার কমতেছে, b এর পাওয়ার বাড়তেছে, বাড়তে বাড়তে b এর সর্বোচ্চ পাওয়ার এর সর্বনিম্ন পাওয়ার, এখানে b এর সর্বনিম্ন পাওয়ার। তাহলে এইভাবেই বিস্তৃতিগুলো হয়। ঠিক একই রকমভাবে যদি আমরা a প্লাস বি পাওয়ার 4 থাকে, তাহলে এটার বিস্তৃতিটা নিশ্চয়ই এরকম হবে, a পাওয়ার 4 প্লাস a কিউব বি। এই যে a এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার বাড়বে, এখানে কিন্তু b এর পাওয়ার 0 আছে, তাহলে এখানে a স্কোয়ার, b এর পাওয়ার 1 বাড়বে, বেড়ে 2 হবে, এখানে a এর পাওয়ার 2 আছে, এর পাওয়ার কমে 1 হবে, b এর পাওয়ার বেড়ে 3 হবে, এরপরে a এখানে b পাওয়ার 4 হবে। এটা কিন্তু সমান হবে না, কারণ এখানে সামনে কিছু সংখ্যা থাকবে, সহগগুলো আমরা এখনও নির্ণয় করিনি, সহগটা আমরা নির্ণয় করব। তাহলে এরকমভাবে এই যে 2, 3, 4 এরকম যদি এর উপরে a প্লাস বি এর উপরে পাওয়ার হিসেবে 10 থাকে, সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। ঠিক এইভাবে a পাওয়ার 10 প্লাস a পাওয়ার 9 b প্লাস a পাওয়ার 8 b স্কোয়ার, এরকম করে যেতে 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 b পাওয়ার 10 পর্যন্ত যাবে। তাহলে আমরা এইভাবে বিস্তৃতি করতে পারবো। এখন এই যে এখানে দেখেন একটা 2 আছে, আবার এখানে যে 3, এখানে 3, এইখানে 1, এই যে সামনে 1, এই যে 1 আছে, আমরা কিন্তু এই দুটো বিস্তৃতিতে সেই সংখ্যাগুলো লেখিনি। তাহলে এই সংখ্যাগুলো আসলো কিভাবে? চলো আমরা সংখ্যাগুলো কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। আমরা যদি ধরে নেই যে a প্লাস বি তার উপরে পাওয়ার হিসেবে আছে 5, তাহলে এটা যদি বিস্তৃতি করি তাহলে কিভাবে আমরা করতে পারি? তাহলে 5টা a প্লাস বি এরকম গুণ করতে হবে আমাদের, তাই না? 5টা a প্লাস বি গুণ করে তারপর আমরা ফলাফলটা পাবো, আরও একটা a প্লাস বি, এই 5টা। এখন এখানে 5টা a আছে, 5টা b আছে, তো আমরা প্রথমে কি করছি, এখান থেকে একটা a, এখান থেকে একটা a, এখান থেকে একটা a, এখান থেকে একটা, এখান থেকে একটা, টোটাল 5টা a গুণ করে a টু দি পাওয়ার 5 হয়েছে। b কয়টা নিছি? b 0টা, একটাও b নেই। পরের বার আমি 4টা a নিতে পারি, একটা b নিতে পারি, তারপরে আমরা কি নিতে পারি? তারপরে 3টা a নিতে পারি, 2টা b নিতে পারি। ঠিক এইভাবে কিন্তু এইগুলো আমরা সাজাইছি, একটু আগে কিন্তু দেখলাম। এরপর আমরা নিতে পারি আর কি, 2টা a, 3টা b প্লাস তারপরে নিতে পারি একটা a, 4টা b প্লাস b, a একটাও নিব না, অর্থাৎ এর পাওয়ার হিসেবে 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1, b টু দি পাওয়ার 5। এবার একটু খেয়াল করে দেখেন আমরা কি করছি, এখান থেকে বাছাই করছি। এই যে 5টা a নেওয়ার পর এখানে দেখেন 5টা b ছিল, 5টা b থেকে কয়টা b নিছি? 0টা b নিছি। 5টা থেকে 0টা কি নিছি? b আমরা বাছাই করছি। 5টা থেকে 0টা নেওয়া মানে 5c 0, অর্থাৎ এর মান কিন্তু 1 হয়। আবার এইখানে কি করছি? একটা b নিছি, b আছে এখানে 5টা, 5টা থেকে
একটা বি নিছি 5C1, এইখানে দুইটা বি নিছি, 5টা থেকে দুইটা বি 5C2, এখানে তিনটা বি নিছি 5C3, এখানে 4টা 5C4, এখানে 5টা নিছি, 5টা থেকে 5টা নিছি 5C5। এই 5C0 এর মান হচ্ছে 1, 5C0 এর মান 1, আর এই 5C5 এর মানও 1। এটা আমরা কম্বিনেশনের ক্লাসে এই সব বিস্তারিত আছে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি শুধু বি কল্পনা করলেন, এ কল্পনা করলেন না। দেখেন এই যে এখানে এ 5টা নেওয়ার পর আমি বি নিছি 0টা 5C0। এখন আপনি যদি বলেন যে বি মানে 0 পাওয়ার যুক্ত, অর্থাৎ একটা বিও না নিয়ে আমি যদি 5টা থেকে 5টা এ নেই, তখন কি হবে 5C5। এই 5C5 এর মান যা 5C0 এর মানও তাই। এটা কম্বিনেশনের ক্লাসে কিন্তু এটা সম্পূরক কম্বিনেশন, সেখানে বিস্তারিত আছে। এখন আপনি বলতে পারেন আমি একটা বি নেওয়ার পর তারপর 4টা এ বাছাই করব, তখন আপনার কি হবে 5টা থেকে 4টা এ বাছাই করবেন। এই 5C1 এর মান যা 5C4 এর মানও তাই, অর্থাৎ আপনি যে কোনো একভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা সর্বোচ্চ ঘাত এখানে 5 নিয়ে আমরা দেখলাম যে এরকম বিন্যস্ত হচ্ছে। এই 5-এর জায়গায় যদি আমরা এখন এখানে এন দেই, এ প্লাস বি পাওয়ার এন দেই, তখন কি হবে দেখেন এই যে প্রথম পদটা এখানে এই যে এর মান কিন্তু 1 থাকে, কি শুধু a⁵ প্লাস এখানে 5C1, এখানে বি প্লাস 5C2, এখানে হচ্ছে সরি এখানে a4b, আর এখানে হবে a³ b² প্লাস ডট 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 এরকম করে যেতে শেষে a পাওয়ার 0 মানে 1, 5C5 মানে 1, তাহলে শেষে কী হবে কি b পাওয়ার 5। ঠিক এটার অনুরূপে যদি 5-এর জায়গায় n থাকে, তাহলে আমরা লিখতে পারি a⁴n প্লাস nC1। দেখেন এইখানে পাওয়ার 5 ছিল, এখানে 5 হয়েছে, পরে কি 1 কমছে না, 5 থেকে 1 কমে 4 হয়েছে না, তাহলে এখানে পাওয়ার n থেকে এর উপরে n থেকে পাওয়ার 1 কমবে, তার মানে n-1, তারপরে বি এর উপরে 1 তো লিখতে হয় না, প্লাস nC2, তাহলে এর উপরে এইবার দেখেন এখানে ছিল 5, এখানে পাওয়ার হচ্ছে কত 3, তার মানে 2 কমছে, তার মানে n-2 b²। ঠিক এইভাবে চলতে থাকবে, কত দূর পর্যন্ত চলবে a পাওয়ার n-3 b পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস বি পাওয়ার n পর্যন্ত বিস্তৃত হবে। দ্বিপদী বিস্তৃতির এই একটাই সূত্র। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এই প্রথম পদটা এ না থেকে যদি 1 থাকতো, মানে 1 থাকতো, তাহলে কি হইতো দেখেন, যদি 1 থাকতো 1-এর উপর যাই পাওয়ার দেন না কেন তার মান কিন্তু 1ই হয়। তাহলে এই যে a পাওয়ার n, তার মানে 1 পাওয়ার n, তাহলে 1 পাওয়ার n মানে 1, তাহলে এখানে 1 প্লাস nC1, এই যে এখানে এর জায়গায় 1, আমি বলতেছি 1-এর উপর যাই পাওয়ার দেন না কেন তার মান 1, তাহলে এখানে 1 আমার লেখার দরকার নাই, তাহলে 1 nC1b প্লাস nC2 b² প্লাস nC3 b³ প্লাস ডট 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 বি পাওয়ার n পর্যন্ত। তার মানে এখানে যদি 1 থাকে, শুধু এই যে এখানে আমরা যে a আছে এটা থাকবে না, সূত্র কিন্তু এইটাই। তাহলে আমরা সূত্র শিখে ফেললাম। সূত্রটা হলো a প্লাস b⁴n সমান, আমরা প্রথমে যখন আমরা শিখছিলাম তখন আমরা কিন্তু লিখছিলাম এইভাবে nC0 a⁴n প্লাস nC1 a⁴n-1b প্লাস nC2 a⁴n-2b2 প্লাস nC3 a⁴n-3b3 প্লাস ডট 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 ডট। এখন একটু খেয়াল করে দেখেন, এইটা হইল আমাদের প্রথম পদ। আচ্ছা এখানে b⁴0 দেই, এটা হলো আমাদের প্রথম পদ, এইটা হলো দ্বিতীয় পদ, আর এটা হলো আমাদের তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। একটু খেয়াল করে দেখেন, এই যে nC0, আবার এখানে nC1, দ্বিতীয় পদে nC এখানে 1, এর উপরে n-1, বি এর উপরে পাওয়ার 1। দেখেন দ্বিতীয় পদ, কিন্তু এখানে আমি সংখ্যাগুলো ব্যবহার করতেছি 1। তৃতীয় পদের ক্ষেত্রে দেখেন এখানে nC এখানে 2 ব্যবহার করলাম, এর উপরে পাওয়ার হিসেবে n-2, বি এর উপরে পাওয়ার হিসেবে আবার 2, পদ কিন্তু তৃতীয়। তাহলে আমরা পদগুলোকে এইভাবে লিখতে পারি না, 0 প্লাস 1তম পদ হলো এইটা, এই যে এখানে 0 প্লাস 1 মানে প্রথম পদ,
এটাকে দ্বিতীয় পদকে লিখতে পারি 1 প্লাস 1তম পদ, এটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 1তম পদ, এটাকে লিখতে পারি 3 প্লাস 1তম পদ, তাই না? চতুর্থ পদকে আমরা এইভাবে লিখতে পারি। এবার একটু খেয়াল করে দেখেন, চতুর্থ পদকে লিখলাম 3 প্লাস 1তম পদ, এই যে 3, এই জন্য এখানে 3, a পাওয়ার n মাইনাস 3, b পাওয়ার 3। একই রকমভাবে তৃতীয় পদের জন্য আমরা লিখলাম 2 প্লাস 1, এই যে 2, এই 2 এর জন্য তাহলে এখানে nc 2, এর উপরে n মাইনাস এখানে 2, b এর উপরে 2। একই রকমভাবে দ্বিতীয় পদ এবং প্রথম পদের ক্ষেত্রেও হয়েছে। তাহলে আমাদেরকে যদি বলা হয় r প্লাস 1তম পদ কত, r প্লাস 1তম পদ, তখন আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি NCR, এর উপরে n মাইনাস r, b টু দি পাওয়ার r। এই যে এটাই হলো আমাদের সাধারণ পদ নির্ণয়ের সূত্র, r প্লাস 1তম পদ। সবসময় আমরা এইভাবে ব্যবহার করব, r প্লাস 1তম পদ। যদি আপনাকে বলা হয় যে সপ্তম পদ বের করতে বলো, যে সপ্তম পদটা কত, তাহলে আপনি বের করবেন 6 প্লাস 1তম পদ, 6 প্লাস 1তম পদ। তখন সূত্রটা কি হবে, এই NC 6, a টু দি পাওয়ার n মাইনাস 6, b টু দি পাওয়ার 6। সপ্তম পদ 7কে আমরা 6 প্লাস 1 লিখব। যদি বলে 20তম পদ, যদি এরকম বলে 20তম পদ, তখন আমরা এটাকে লিখব 19 প্লাস 1তম পদ, তখন এটা হবে NC 19, a পাওয়ার n মাইনাস 19, b পাওয়ার 19। তাহলে এইভাবে আমরা যে কোনো নির্দিষ্ট একটা পদ যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা এটা কিন্তু বের করতে পারবো। মধ্যপদ নির্ণয়টা আমাদের জানতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখেন, আমরা ওই যে প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখেন এখানে ঘাত হচ্ছে কত, সর্বোচ্চ ঘাত হলো 2, পদ কয়টা, এই 1টা 2টা 3টা, ঘাত 2টা, কিন্তু পদ সবসময় তার থেকে একটা বেশি হয়। যতগুলো ঘাত থাকবে পদ তার থেকে একটা বেশি হয়। তাহলে ঘাত 2টা, পদ 3টা, মধ্যপদ আমরা খুব সহজেই নির্ণয় করতে পারতেছি। এই মধ্যপদ হলো এটা হলো মধ্যপদ। আবার a প্লাস বি হোল কিউব যখন হবে, তখন আমাদের সূত্রটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে ঘাত 3টা, ঘাত 3, কিন্তু পদ 4টা। যখন জোড় সংখ্যক পদ থাকবে তখন মধ্যপদ হবে মাঝখানের 2টা, এই 2টা হলো মধ্যপদ, অর্থাৎ 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার, 2টাই মধ্যপদ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, যদি ঘাত জোড় হয়, এই যে 2 জোড় সংখ্যা, পদ হয় বিজোড়, ঘাত 2, পদ তার থেকে একটা বেশি হয়, তার মানে বিজোড় হবে, তখন মধ্যপদ হবে একটা, মাঝখানেরটা। আর ঘাত যখন 3 অর্থাৎ বিজোড়, তার থেকে এক বেশি, মানে জোড় সংখ্যক পদ হবে, তখন এই যে মাঝখানের 2টা হবে তখন মধ্যপদ। তাহলে আমরা দেখেন এই যে এখানে 2 থাকার কারণে এখানে মধ্যপদ হইল দ্বিতীয়টা। তাহলে আমরা মধ্যপদ কীভাবে নির্ণয় করব, দেখেন 2কে 2 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করলে যত হবে তততম পদ। আর যখন আমাদের বিজোড় সংখ্যক আসবে, ঘাত বিজোড় হবে, তখন সূত্রটা হবে এরকম, এই 3 থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে যোগ 1, এটা আরেকবার 3-এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ, তাহলে এখানে কত হয় 1 যোগ 1 অর্থাৎ 2, আর এখানে 2 যোগ 1 সমান 3, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদটাই হবে মধ্যপদ। একটু জটিল লাগতেছে মনে হয়, জটিল লাগতেছে? এখানে তো আমরা সূত্রটা একটু লিখে দেই, a প্লাস বি টু দি পাওয়ার n, এটার যদি মধ্যপদ নির্ণয় করতে বলে, এটার মধ্যপদ কি হবে, এটার মধ্যপদ হবে n ভাগ 2 প্লাস 1তম পদ, যখন n জোড়, যখন n জোড়, তখন হলো সূত্র এটা। এখানে পাওয়ার যত থাকবে ততকে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করলেই যেই পদটা হবে সেটা হবে মধ্যপদ। আবার এই a প্লাস বি টু দি পাওয়ার n এর মধ্যপদ 2টা হবে কখন, n মাইনাস 1 ভাগ 2 প্লাস 1 ও n প্লাস 1 ভাগ 2 প্লাস 1তম পদ। শর্ত কি, যখন n বিজোড়। এটা একটু মাথায় রাখবেন। এতক্ষণ ধরে যা শিখলাম আমি সূত্রগুলো সহ আমি একটু যদি সামারি করি, প্রথমে আমরা একটা সূত্র শিখলাম, a প্লাস বি টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n
প্লাস NC1 a টু দি পাওয়ার n-1b প্লাস NC2 a টু দি পাওয়ার n-2 b স্কোয়ার প্লাস NC3 a টু দি পাওয়ার n-3 b কিউব প্লাস ডট 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 প্লাস b টু দি পাওয়ার n পর্যন্ত। এটা হলো দ্বিপদী বিস্তৃতির সূত্র। আচ্ছা, যদি এখানে মাইনাস থাকে, যদি মাইনাস থাকে তখন কি হবে? এই যে আমরা এই যে এখানে সূত্র লিখছি না, a প্লাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্রটা মনে আছে না আমাদের? এই a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, সরি a কিউব মাইনাস হবে এখানে। দেখেন এখানে প্রথম পদটা প্লাস, তারপরের পদটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এইভাবে চলতে থাকবে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। কেন একটা প্লাস একটা মাইনাস আসতেছে? আমি যদি আরও এটা দিয়ে ব্যাখ্যা করি, আমাদের এই a মাইনাস বি হোল কিউবের সূত্রটা দিয়েই ব্যাখ্যা করি। এই a মাইনাস বি হোল কিউবকে আমরা এইভাবে লিখতে পারি না, a প্লাস মাইনাস বি দিয়ে তার উপরে কিউব, তাহলে সূত্রটা কী হবে? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, ঠিক আছে? তারপরে প্লাস বি কিউব, আমরা বিটাকে যে ব্র্যাকেটের এটা পুরোটাই বি, তাহলে দেখেন এখানে কি দাঁড়াইলো a কিউব। এই যে বি এর এখানে দেখেন প্রথম এখানে ঘাতটা হলো কি 1, মাইনাসের উপর বিজোর ঘাত, এই জন্য মাইনাস মাইনাসই থাকে, এই প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার বি। এবার দেখেন মাইনাসের উপরে ঘাতটা হচ্ছে জোর সংখ্যা, ঘাতটা কি জোর, তাহলে মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় সেটা মাইনাসটা প্লাস হয়ে যায়, তখন 3ab স্কোয়ার। আবার এখানে মাইনাসের উপর ঘাতটা বিজোর, তখন এটা মাইনাস মাইনাসই থাকবে, অর্থাৎ বি কিউব। এই জন্য একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতেই থাকবে। তাহলে আমাদের এইখানে যদি a মাইনাস বি টু দি পাওয়ার n থাকে, তখন সূত্রটা হবে এরকম, a টু দি পাওয়ার n, এই যে এর সামনে কিন্তু প্লাস দিছি, ঠিক তারপর একটা মাইনাস। কেন মাইনাস? এই যে বি এর উপরে পাওয়ার কিন্তু দেখেন এই যে 1, এটা কি বিজোড় সংখ্যা, তখন NC1 a টু দি পাওয়ার n-1 b, তারপর একটা প্লাস NC2 a টু দি পাওয়ার n-2 b স্কোয়ার, আবার মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, এইভাবে চলতেই থাকবে। NC3 তারপর a টু দি পাওয়ার n-3 b কিউব, এটা মাইনাস হবে, এটা মাইনাস, আবার প্লাস ডট 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 এই -1 উপর n বি টু দি পাওয়ার n। এখানে -1 উপর n কেন দিলাম আমি তো জানি না এখানে n জোর না বিজোর। যদি n জোর হইতো, n যদি জোর হয় তাহলে শেষের পদটা প্লাস হবে, আর n বিজোর হইলে তাহলে শেষের পদটা আবার মাইনাস হবে, এই জন্য আমি এইভাবে লিখলাম। তাহলে প্লাস মাইনাস কোনো ব্যাপার না, প্লাস থাকলে সবই প্লাস, মাইনাস থাকলে দ্বিতীয় পদটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এইভাবে চলতে থাকবে। আর একটা শিখলাম আমরা সাধারণ পদ, এই r প্লাস 1তম পদ সমান কত? r প্লাস 1তম পদটা হচ্ছে কত? NCr a টু দি পাওয়ার n-r b টু দি পাওয়ার r, এটা হলো r প্লাস 1তম পদ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। আর একটা মধ্যপদ দেখলাম, আমাদের মধ্যপদ নির্ণয়ের সূত্রটা কি? আমরা এই যে এখানে লিখছি a প্লাস b টু দি পাওয়ার n, যদি n জোর হয় তখন মধ্যপদ n/2 তার সাথে 1 যোগ করলে এততম পদ, আর n যদি বিজোড় হয় তাহলে n থেকে একবার 1 বিয়োগ করে তারপর 2 দ্বারা ভাগ করব, যোগ 1, আর একবার n এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে তারপর যোগ 1, এই দুইটা পদ। ক্লিয়ার সবার? এইটুকুই হলো আমাদের সূত্র। এখন আমরা অঙ্ক করতে পারবো। এই তিনটা সূত্র যদি মাথায় রাখতে পারেন, দ্বিপদী বিস্তৃতি আর কিছু লাগবে না, যে কোনো অঙ্কই আসলে পারবেন। আমরা কি সবাই ক্লিয়ার? এবার চলেন আমরা তাহলে অঙ্ক করি। এখানে বলছে 3 + 2x তার উপর পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করুন, মানে এটাকে বিস্তৃতি করতে বলছে। এখানে 5 আছে, 6টা পদ হবে, তাহলে আমাদের বিস্তৃতিটা কীরকম হবে? এই 3 + 2x টু দি পাওয়ার 5 সমান, এখানে প্রথম হবে 3 টু দি পাওয়ার 5 প্লাস 5c1.3। এখন আমাদের এখানে এই 5 - 1 এত কিছু লেখার দরকার নেই, আপনি ডিরেক্টলি এখানে লিখে দেন 4 × 2x প্লাস 5c2। এখানে 3 এর উপরে 5 - 2 লেখার দরকার নেই, ডিরেক্টলি লিখে দেবেন এখানে 3³ ডট এই 2x তার উপরে পাওয়ার 2। এরপরে হবে কি 5c3.3 এর উপর স্কোয়ার ইন্টু 2x এর উপরে 3,
তারপরে হচ্ছে প্লাস 5c4 3.2x তার উপরে 4 প্লাস 2x তার উপরে পাওয়ার 5। এখন এটা হিসাব করলেই হয়ে যাবে। 3⁵ মানে হলো 243 প্লাস সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারলে তাহলে তো এগুলো হিসাব করাটা খুব সহজ হইতো। 5c1 এর মান 5, 5.3⁴ মানে হচ্ছে 81.2x প্লাস আচ্ছা 5c2, তাহলে 5c2 মানে যে 5.4 ডিভাইডেড বাই 1.2, এখানে যদি 2 থাকে তাহলে আমরা 5 4 দুইটা পদ লিখব আর নিচে 1.2, আর 3³ মানে 27, এখানে 4x², 5c3 মানে 5.4.3 আর নিচে 3 মানে 1.2.3, 3a² মানে 9, 2³ মানে হচ্ছে 8x³ প্লাস 5c4 মানে 5.4.3.2 নিচে 1.2.3.4, তারপরে হবে 3, 2⁴ মানে হইল 16 x⁴ প্লাস 2⁵ মানে হচ্ছে 32 x⁵। এখন এটা আপনারা নিজেরা হিসাব করে নেবেন, আমি বাকিটুকু করতেছি না। মাইনাসের ক্ষেত্রে লাস্টের পদটা কি অল টাইম মাইনাস হবে না? না, মাইনাসের ক্ষেত্রে লাস্টের পদ অল টাইম মাইনাস হবে না। ধরলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখেন, a² মাইনাস 2ab প্লাস b²। লাস্টের পদটা কি মাইনাস হয়েছে? হয় নাই। নির্ভর করতেছে আমার ঘাত জোর না বিজোর, এইটার উপর নির্ভর করবে। আরিফা সিদ্দিকা, বুঝতে পারছেন? এই ঘাতের উপর নির্ভর করবে। ঘাত জোর যদি হয় তাহলে সেটা প্লাস হবে, কিন্তু দেখেন আপনি যখন a মাইনাস বি হোল কিউব লিখতেছেন তখন কিন্তু এই যে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ তখন কিন্তু আবার মাইনাস আসতেছে। একই রকমভাবে যদি আমি a মাইনাস b⁴ লিখি তাহলে প্রথমে কি হবে, a⁴, আমি সহগ লিখতেছি না, হ্যাঁ সহগ লিখতেছি না, আচ্ছা লিখে দেই সমস্যা নাই। তাহলে হবে 4a³ b, এটা হবে মাইনাস প্লাস এখানে হবে 6a² b², তারপরে হবে মাইনাস 4ab³ তারপরে হবে প্লাস b⁴। দেখেন এখানে জোর হওয়ার কারণে শেষের পদটা কিন্তু প্লাস। আবার যদি a মাইনাস b⁵ নির্ণয় করেন শেষের পদটা কিন্তু মাইনাস আসবে। ওকে, তাহলে আমরা এটা বিস্তৃতি করলাম। এই ধরনের এত সহজ অঙ্ক আসবে না। এই অঙ্কটা দেখি, এখানে বলছে x প্লাস 1/x² পাওয়ার 6কে এক্সের ঘাতের অধক্রমে, অধক্রমে মানে অধপতনে যাওয়া, মানে বড় থেকে ছোটোর দিকে যাওয়া। আচ্ছা অধক্রমে শব্দটা দিয়ে এক ভয় পাওয়ার কিছু নাই, এটা তেমন কিছু না, মানে ওই এক্সের ঘাত প্রথমে সর্বোচ্চ থাকবে এরপর ধীরে ধীরে কমবে, আমাদের বিস্তৃতি সেটাই হয়। এটা চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে এবং এক্স মুক্ত পদটি নির্ণয় করতে বলছে। এক্স মুক্ত পদ মানে কি, বিস্তৃতি করে হিসাব করে কোথাও দেখা যাবে যে ওই পদের মধ্যে কোনো এক্স নাই। যেমন একটু আগেই যে লিখলাম, কোথায় লিখলাম, এই যে এইখানে, এই যে এই পদটা, এখানে কোনো বি আছে, এটাকে বলা হবে বি মুক্ত পদ। বি মুক্ত পদ, এখানে কোনো এ নাই, এটা হলো এ মুক্ত পদ, এটা হলো এ মুক্ত পদ। এরকম কোনো একটা পদে গিয়ে আমরা যে এটা বিস্তৃতি করলে কোনো একটা পদে গিয়ে কোনো এক্স থাকবে না। চলেন আমরা আগে বিস্তৃতি করি। আমাদের অঙ্কটা হলো এক্স প্লাস 1/x² তার উপরে পাওয়ার 6। তাহলে এটা যদি আমরা বিস্তৃতি করি তাহলে প্রথমে পাবো x⁴ প্লাস 6c1 x⁵1/x², তারপর হচ্ছে প্লাস 6c2 x⁴1/x² তার উপরে 4। কয়টা হলো, 1 2 3টা, আমাদের 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তাহলে 6c3 x⁴1/x² তার উপরে 3 প্লাস ... তাহলে x⁴ 6c1 এর মান 6, আর এখানে দেখেন এই x² আর উপরে x⁵ হিসাব করলে কত হবে, শুধু x³ প্লাস এই 6c2 এর মান হইল 15, এখানে হবে x⁴ ডট এই যে 1/x² মানে এখানে x⁴ প্লাস
6C3 এটা আপনারা হিসাব করবেন। 6C3 এর মান হবে 20, এখানে হবে এক্স কিউব, আর এখানে দেখেন এক্স কিউব আর এখানে এক্স পাওয়ার 6, তাহলে কত হবে? এখানে এক্স কিউব আর এখানে এক্স পাওয়ার 6, নিচে এক্স পাওয়ার 6, অর্থাৎ এই এক্স কিউব ডট 1/x⁶ সমান কত হবে? 1/x³। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/x³। এখানে দেখেন x⁴ কাটা যায়, পরীক্ষার হলে কাটা না দেওয়াই ভালো। x⁶ প্লাস 6x³ প্লাস 15 প্লাস এখানে 20/x³ ও প্লাস ডট ডট দিতে হবে, হ্যাঁ, যেহেতু এটা আমি শেষ করতে পারিনি। তাহলে এই হলো আমার বিস্তৃতি চতুর্থ পদ পর্যন্ত। তাহলে এখানে এক্স মুক্ত পদ কোনটি? এই যে এক্স মুক্ত পদ 15, তৃতীয় পদটি হলো এক্স মুক্ত পদ যার মান হচ্ছে 15। আমরা সবাই কি বুঝতে পারছি? এক্স মুক্ত পদ আমি আরেকভাবে নির্ণয় করে শেখাবো আপনাদের। এখানে তো বিস্তৃতি করে বের করলাম, বিস্তৃতি করেও বের করা যায়, আর একটা উপায় আছে, আমি সেটাও শেখাবো। এই অঙ্ক কি সবার ক্লিয়ার? এত এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমি করে দিব না, কারণ এটা করার কিছু নাই, এটা নিজেরাই করবেন, এটা আপনারা নিজেরাই করবেন, ঠিক আছে? 4টা পদ পর্যন্ত বিস্তৃতি, এখানে শুধু মাইনাস আছে, মাইনাস নিয়ে ভয়ের কিছু নাই, ওই যে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এইভাবে হবে। আচ্ছা, তাসনুমা অদ্রিতা, আপনার কি খুব কঠিন লাগতেছে? রিটেনে এখানে একটা আসার সম্ভাবনা খুব বেশি দ্বিপদী বিস্তৃতি থেকে। কোন জায়গায় কঠিন লাগতেছে বলেন? এই অঙ্কের কোথায় কঠিন লাগছে? এই অঙ্কটার কোন জায়গাটাতে কঠিন লাগছে আমাকে বলেন। এই যে x⁶, এটা কি খুব কঠিন? এরপর আমি সূত্র অনুযায়ী 6C1, প্রত্যেকটা জায়গায় 6C1 6C2 6C3 এইভাবে বাড়তে থাকবে। সূত্রগুলো ধরতে পারতেছেন না? শোনেন, সূত্র কিছুই না, এই যে a প্লাস বি টু দি পাওয়ার, ধরেন এখানে 8 আছে, সূত্রটা হলো যে a⁸ প্লাস তারপরে কি 8C1, এর উপরে এই যে এর উপরে পাওয়ার 1 করে কমবে, এখানে 8 এখানে 7, এখানে বি আসবে, বি এর উপরে পাওয়ার 1। দেখেন এর উপরে পাওয়ার 1 কমবে, বি এর উপরে পাওয়ার 1 বাড়বে। পরেরটা হবে 8C2, এর উপরে এই যে এ কমবে, দেখেন এখানে এর উপরে পাওয়ার কত 7 না, এখানে হবে 6, এখানে বি এর উপরে পাওয়ার কত 1 না, এখানে হবে 2। তারপরে কি এই যে 8C2 লিখলাম, 8C3, তাহলে এর উপরে পাওয়ার এখানে দেখেন 6 আছে, তাহলে এখানে হবে 5, এখানে বি এর উপরে পাওয়ার 2, এর পাওয়ার কমবে, বি এর পাওয়ার বাড়বে। বুঝতে পারছেন না? হিসাব না, আপনি সূত্রটা কি বুঝতে পারছেন? হিসাব আমি দেখাই দিচ্ছি, হিসাব বাদ, হিসাব দেখার দরকার নাই। এটুকু কি বুঝতে পারছেন যে সূত্রটা এরকম? যাদের সহজ কঠিন লাগতেছে, এখন আমাকে বলেন সূত্র কি ক্লিয়ার? এখন আসেন আপনার হিসাবটা কোথায় ঝামেলা। এই 8C1 নিয়ে ঝামেলা তো, 8C1 এর মান বের করতে হবে তো, আর কিছু তো না, শুধু 8C1 এর মান বের করতে হবে। কীভাবে বের করব? এই 8C1 এখানে কি আছে? 1 আছে না, তাহলে উপরে একটা পদ হবে, নিচে 1। এই দেখেন 8C2, নিচে কত 2 আছে না, উপরে লিখবে 8, 8 থেকে 1 কমবে 7, আর নিচে 1 থেকে 2 পর্যন্ত। খেয়াল করেন সূত্রটা কি হলো, এখানে 1 আছে, তাহলে উপরে একটাই হবে, যে এখানে 8 8ই হবে, নিচে 1। যখন 2 হইল তখন 8 8-এর পরে 7, আর নিচে লিখব 1 2। দেখেন যদি 8C3 হয় তাহলে 8 7 6, এখানে কিন্তু গুণ চিহ্ন, 8 7 6, 3 আছে, তাহলে 3টা পদ লিখব, আর নিচে 1 গুণন 2 গুণন 3। হিসাব তো এইটুকুই, আর তো কিছু না। আবার যদি 8C4 থাকে তখন তাহলে উপরে এই 8 7 6 5, 4টা লিখলাম, আর নিচে 1 2 3 4। তাহলে এই যে এইটা এখন হিসাব করতে পারবেন না, যে 3 2 কোণে 6, 2 আর 2 কাটা যাবে, 4 দ্বারা 8কে ভাগ করলে হবে 2, তাহলে 5 আর 2 আর 5 গুণ করলে কত হয় 10, আর 7 গুণ করলে 70। এই যে 8C4 এর মান 70। হিসাবটা কি কঠিন? এইটাই তো হিসাব, আর এইটা হলো সূত্রটা, অঙ্কের মধ্যে আর কিচ্ছু নাই। এই সূত্র আর এই হিসাব, এগুলো হিসাব করব। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দিত তাহলে এই হিসাবটা আমি শেখাইতাম না, সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেন। অনেক দিকে কই, আপনি জাস্ট এই যে এইখানে এই যে এটি একটু খেয়াল রাখবেন যে এর মান, এর পাওয়ারগুলো কমবে, বি এর পাওয়ার বাড়বে, আর এই হিসাবটা একটু আয়ত্ত করবেন। এটা আমরা আরও বিস্তারিত শিখব কোথায়? কম্বিনেশনের যে ক্লাস হবে সেইখানে আবার আমরা এটা শিখব, এই হিসাবগুলো আরও শিখব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চলেন তাহলে আমরা পরের অঙ্কটা করি, এটার বিস্তৃতিটা আমরা করে ফেলি।
যাদের কঠিন লাগতেছে আপনারা একটু রেসপন্স করবেন, হ্যাঁ, কোনো দিকে খেয়াল রাখতে হয় না। এই দেখেন 2x² মাইনাস 1/x², 8 পাওয়ার 8 আছে। সূত্রটা কি? আমাদের সূত্র ছিল যে a প্লাস বি পাওয়ার যদি 8 থাকে, প্রথমে যেটা থাকবে, আচ্ছা মাইনাস আছে, মাইনাস দেই, প্রথমে যেটা থাকবে তার উপরে পাওয়ার 8, তারপরে মাইনাস এই 8c1 এর উপরে পাওয়ার একটা কমে যাবে, বি হবে, তারপরে কি হবে প্লাস 8c2 এর উপরে পাওয়ার আরও এক কমবে, তারপরে বি এর উপরে পাওয়ার একটা বাড়বে, এই যে বি এর উপরে পাওয়ার 1 এখানে 2, এটাই তো সূত্রটা। এখন দেখেন এর জায়গায় আছে 2x², এর জায়গায় 2x², তাহলে 2x² দিয়ে তার উপরে পাওয়ার 8, বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? আমরা একটা একটা করে পদ লিখবো জাস্ট, যেহেতু মাইনাস আছে প্রথমেরটা প্লাস হলে তারপর একটা মাইনাস হয়, এইটুকুই, এটা মাথায় রাখবেন। এই যে মাইনাস দিলাম। এখন দেখেন এখানে কি আছে, এখন কি লিখবো দেখেন তো, সূত্র অনুযায়ী কী হবে, 8c1 হবে, তাই না? তাহলে আমরা দেবো এখানে 8c1, তারপর কি হবে, এই যে এখানে দেখেন 2x² উপরে পাওয়ার 8, এইবার 2x² উপরে পাওয়ার হবে 7, একটা পাওয়ার কমে যাবে, এখানে 8 ছিল এখানে 7, তারপরে কি, এই যে বি আসছে মানে পরের পদটা আসছে, তার মানে পরের পদটা আসবে এই যে 1/x², এটা যেহেতু মাইনাস দিছি তারপর একটা প্লাস, এখানে 8c1 তাহলে 8c2 হবে এটা, তাহলে এরপরে কি হবে 2x², এখানে আছে 7 তাহলে এখানে হবে 6, এখানে 1/x² উপরে পাওয়ার 1, তাহলে এইখানে এই 1/x² উপরে পাওয়ার 2, তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা, আমাদের 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তাহলে এখানে 8c2 লিখে ফেলছি, এখানে প্লাস ছিল, তাহলে এখানে মাইনাস 8c3 2x², দেখেন এখানে পাওয়ার কত 6, তাহলে আরও এক কমবে 5, এখানে 1/x² উপরে পাওয়ার 2, তার মানে 1/x² উপরে পাওয়ার 3 প্লাস ডট ডট, আমাদের 4টা পদ পর্যন্ত বের করতে বলছে, 4টা পদ পর্যন্ত বের করে ফেলছি। এইবার কি বুঝতে পারছি? আতিয়া, অদ্রিতা, তারপর আরিফা, সিদ্দিকা, আপনারা কি বুঝতে পারছেন? এই তো বিস্তৃতি আমার হয়ে গেছে। এখন আমি হিসাব করব। হিসাবটা কি, এই যে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 8, 8টা 2 গুণ করতে হবে, 8টা 2 যদি গুণ করি তাহলে গুণফল হয় 256, ক্যালকুলেটারে করবেন, 8টা 2 ক্যালকুলেটারে হিসাব করবেন। এই যে x² মানে x এর উপরে পাওয়ার 2 তার উপরে পাওয়ার 8, তার মানে x এর উপরে পাওয়ার 16, এটা তো সূচকের অঙ্ক, এটা তো সূচকের ক্লাস এখন আমরা করতেছি, এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই যে মাইনাস, এই যে 8c1 এর মান আমি বের করা শিখাইলাম না একটু আগে, সেটা বের করবেন, 8c1 এর মান হবে 8। এখানে দেখেন এই যে অংশটা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে দেখেন এই যে 2 এর উপরে পাওয়ার 7, x² এর উপরে পাওয়ার 7, তাহলে 2 এর উপরে পাওয়ার 7 আছে, 2 এর উপরে পাওয়ার 7 হলে কত হয় 128, এই x² এর উপরে পাওয়ার 7 মানে x এর উপরে পাওয়ার 2 তার উপরে পাওয়ার 7, তার মানে x পাওয়ার 14। এইখানে কিন্তু আবার কি আছে, এই যে 1/x² আছে, এরপরে প্লাস 8c2 এর মান, 8c2 এর মান দেখেন যে আমি একটু আগে দেখাইলাম, এইভাবে করবেন, 8c2 মানে হলো 8.7 1.2, তাহলে 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, 4 7 28, 8c2 এর মান হলো 28, তাহলে আমরা এখানে লিখে দেব এই 8c2 এর মান হলো 28, 2 এর উপরে পাওয়ার 6, 2 এর উপরে পাওয়ার 6 মানে কত 64, x² তার উপরে পাওয়ার 6 12, তারপরে 1 দেখেন x² তার উপরে স্কোয়ার আছে, তাহলে ও x⁴, এইটা মাইনাস এইটা প্লাস, তারপরটা কি এই যে মাইনাস 8c3, দেখেন 8c3 এর মানটা তাহলে আমরা বের করে ফেলি, তাহলে 8.7.6 1.2.3, এই 2 3 6 আর এইখানে 6 কাটা যায়, 7 8 56, তাহলে আমরা এইখানে লিখব 56.2⁵ মানে হইল 32, x² তার উপরে 5 মানে হইল x⁻10 ডট 1 যে x² এর উপরে পাওয়ার 3, তাহলে 1/x⁶ প্লাস ডট ডট ডট। এখন আপনি এই যে এগুলো হিসাব করবেন, এই যে 8 আর 128 গুণ করে যা হয় সেটা গুণ করে লিখবেন, এই যে এখানকার x² আর এখানকার এই যে x, এখানকার দুইটা কাটা যাবে, তারপরে যে 28 64 ক্যালকুলেটার এগুলো গুণ করবেন, এই যে এখানে x⁴ আর এখানে যে x⁴12 মানে এখানে
4টা, এখান থেকে 4টা বাদ দিলে তখন হবে x⁸8। জাস্ট এগুলো হিসাব করবেন। এই আদনান দেখেন আপনি এই যে অঙ্ক করে ফেলছেন, একদম সমাধান সহ বের করে ফেলছেন। ওকে, থ্যাংক ইউ। তো পারবেন তো এখন? যাদের কাছে কঠিন লাগছিল, ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা করি। এইটা অঙ্ক পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। এটা 9-10 উচ্চতর গণিত বইয়ের 10ম অধ্যায়ে আছে। এটা পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। চলেন আমরা এই অঙ্কে একটু সমাধান করি। এই অংশটা ভুলে যান, এই অংশ ভুলে যান, আমরা শুধু এইটার বিস্তৃতি করি। তবে এইটুকু একটু দেখেন, এখানে 1টা 2টা 3টা পদ আছে, এখানে 3টা পদ আছে। আমরা এটার বিস্তৃতি করব 3টা পদ পর্যন্ত, 3টা পদ পর্যন্ত বিস্তৃতি করব। চলেন করে ফেলি। p - x/2 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের নিয়মটা কি? এই যে p টু দি পাওয়ার 6, তারপর হবে মাইনাস, তারপরে হবে 6c1 p টু দি পাওয়ার 5। এই যে p এর মান দেখেন এখানে 6 পাওয়ার, এখানে পাওয়ার 5 হবে, তারপরে x/2, তারপর হবে প্লাস 6c2 p টু দি পাওয়ার 4 x/2 পাওয়ার 2। কারণ এখানে যে x/2 এর পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 বাড়লো, এখানে p এর পাওয়ার 5, এখানে p এর পাওয়ার 1 কমে গেল। তারপরে হচ্ছে কি প্লাস ডট ডট ডট, এটা মাইনাস হবে, মাইনাস ডট ডট। ওকে, তাহলে এখন আমরা একটু হিসাবটা করে ফেলি। এখানে p টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 মানে হইল 6 p পাওয়ার 5 ডট x/2 প্লাস 6c2 এর মান কত? আমরা একটু ছোট্ট করে ফেলি। 6c2 মানে 6.5 1.2, এই যে 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, 3 5 15। তার মানে 6c2 এর মান হইল 15 p টু দি পাওয়ার 4, আর এই যে x/2 তার উপর স্কোয়ার মানে x²/4 মাইনাস ডট ডট ডট। তাহলে একটু হিসাবটা করে ফেলি। এই p টু দি পাওয়ার 6 দেখেন এই যে 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, তার মানে 3 p টু দি পাওয়ার 5 x প্লাস এখানে ভাগ যায় না, তার মানে 15/4 p টু দি পাওয়ার 4 x² মাইনাস ডট ডট। এই বিস্তৃতি সবাই বুঝতে পারছি? এটা হলো আমাদের কিসের মান? p মাইনাস x/2 তার উপরে 6, এখানে p মাইনাস x/2 তার উপরে 6। এটা এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এইটার প্রথম 3টা পদ, একটা হবে r, একটা হবে -96x, আর একটা হবে s x²। এখানে প্রথম 3টা পদ কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে কিন্তু, প্রশ্নটা লিখবো আর কি, কিন্তু p - x/2 টু দি পাওয়ার 6 সমান r -96x কত আছে প্লাস s x² প্লাস s x² প্লাস ডট ডট ডট। এটার মান আমরা কী বের করলাম? এই যে p টু দি পাওয়ার 6 লিখে ফেলি। p টু দি পাওয়ার 6 মাইনাস 3 p টু দি পাওয়ার 5x প্লাস 15/4 p টু দি পাওয়ার 4 ডিভাইড x² p টু দি পাওয়ার 4 x² প্লাস ডট ডট ডট। আচ্ছা এখানে প্লাস হবে না, মাইনাস হবে, আর -96x প্লাস s x² প্লাস ডট ডট ডট। এই পর্যন্ত সবার ক্লিয়ার কি না? ক্লিয়ার। এখন এটা বিস্তৃতি করে আমরা এটা পাইছি। প্রশ্নে আবার বলছে এটার বিস্তৃতি করলে প্রথম পদটা এটা হবে, এটা হবে, এটা হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা সমান হবে কখন? এই যে p টু দি পাওয়ার 6 আর r, এই r এবং p টু দি পাওয়ার 6 যদি সমান হয় তাহলে এইটা সমান হবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তার মানে এই যে 96-এর জায়গায় 3p টু দি পাওয়ার 5 যদি হয় তাহলে এটা আর এটা সমান হবে। এখানেও x² আছে, এখানেও x² আছে। এই যে এখানে এসের পরিবর্তে যদি 15/4 p টু দি পাওয়ার 4 হয় তাহলে এইটা, এই ইকুয়েশনটা ঠিক হবে, হবে কি না? তাহলে আমি বলতে পারি 1 নং সমীকরণের, মনে রাখবেন এই যে এখানে কোনো x নাই, তার মানে এটা ধ্রুবক পদ। 1 নং সমীকরণের ধ্রুবক, তারপর হচ্ছে x এবং আরেকটা কি x²। এগুলো দেখেন তো, এই যে x² বাদ দিয়ে বাকিটুকু কি? আমি যদি এই যে x² বাদ দেই তাহলে এটা কি? এটা কি x² সহগ না? এটা যে x বাদ দেই তাহলে এটা কি x এর সহগ না? তাহলে ধ্রুবক
এক্স এবং এক্স স্কোয়ারের এখানে সমীকরণের উভয় পক্ষ থেকে উভয় পক্ষ হতে হ্যাঁ ধ্রুবক এক্স এবং এক্স স্কোয়ারের সহগ এই যে ইহাকে আমি এতক্ষণ যে আলোচনা করলাম যে পি টু দি পাওয়ার 6 সমান আর এই 3 পি টু দি পাওয়ার 5 সমান 96 ইহাকে বলে সমীকৃত করা উভয় পক্ষে উভয় এর সহগ কী করতে পারি সমীকৃত করে পাই কি পাই এই পি টু দি পাওয়ার 6 সমান আর এটা একটা পাবো আর একটা পাবো এই 3 পি টু দি পাওয়ার 5 সমান 96 পাবো আর একটা কী পাবো এই 15 ডিভাইডেড বাই 4 পি টু দি পাওয়ার 4 সমান এস পাবো মানে এখানে এই যে ধ্রুবক ধ্রুবক এক্স এখানেও এক্স আছে তাহলে মিল নাই কোনটা এই যে 96 আর তাহলে এই দুটো সমান হইতে হবে এটার এটা সমান হইতে হবে এটা কি বুঝতে পারছি ওকে এখন আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে পি আর এবং এস এর মান বের করতে হবে তাহলে আমরা এখন এইখান থেকে এইটা থেকে পি এর মান বের করা যায় না দেখেন তো এখান থেকে আমরা যদি বের করি পি টু দি পাওয়ার 5 সমান 96/3 96/3 মানে কত 32 মানে কত 2 টু দি পাওয়ার 5 অর্থাৎ পি সমান 2 তাহলে পি সমান যদি 2 হয় তাহলে এখানে আর সমান কত হবে 2 টু দি পাওয়ার 6 সমান আর তাই না তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 তার মানে আর সমান 64 আর এখানে যদি পি এর মান বসাই দেই 15/4 এগুলো কিন্তু নিচে নিচে লিখবেন হ্যাঁ এগুলো নিচে নিচে লিখবেন একটার পর আরেকটা নিচে নিচে লিখবেন এখানে 2 টু দি পাওয়ার 4 সমান এস আচ্ছা আমি অপর পৃষ্ঠা লিখি তাহলে এস সমান 15/4 2 টু দি পাওয়ার 4 তাই না তাহলে কত হয় 15/4 ইন্টু 16 4 দ্বারা 16কে ভাগ করলে হবে 4 4 15 60 তাহলে এস এর মান হলো 60 পি এর মান হলো 2 আর এর মান হলো 64 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ আছে এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন ওকে আমরা তাহলে পরের অঙ্কে যাই 1 + 1/x টু দি পাওয়ার 16 এর বিস্তৃতির মধ্যপদ নির্ণয় করুন এইখানে দেখেন একটা জোড় সংখ্যা তাহলে জোড় সংখ্যা হলে আমাদের মধ্যপদ নির্ণয় করা খুবই সোজা তাহলে আমরা লিখব 1 + 1/x টু দি পাওয়ার 16 এর ঘাত হলো কত 16 যা জোড় সংখ্যা এইভাবে একটু লিখব সুতরাং রাশিটির কি থাকবে একটি মাত্র মধ্যপদ থাকবে যা কত হবে এই 16/2 প্লাস 1তম পদ তাহলে কত হবে 8 প্লাস 1তম পদ এই মধ্যপদটা হবে 8 যোগ 1 অর্থাৎ 9তম পদটাই হবে মধ্যপদ এখন এটা বিস্তৃতি করে নবম পদ যেটা হবে সেইটাই হবে মধ্যপদ এখন এটার কি বিস্তৃতি করা সম্ভব মানে এত বড় বিস্তৃতি করলে পরীক্ষার হলে কি আপনার সময় থাকবে পরীক্ষার হলে কিন্তু সময়টা থাকবে না তাহলে আমাদের কি করতে হবে আমরা একটা সূত্র শিখছিলাম মনে আছে এই যে আর প্লাস 1তম পদ এই সূত্রটা আমরা প্রয়োগ করব আর প্লাস 1তম পদ NCR a পাওয়ার n মাইনাস আর বি পাওয়ার আর তাহলে এখানে আমাদের কি মধ্যপদটা কি 8 + 1তম পদ তাহলে 8 + 1তম পদ আমরা এইভাবে বের করব 8 + 1তম পদ সমান এখানে 16 আছে তাই না তাহলে হবে 16C8 আচ্ছা সূত্রটা লিখি হ্যাঁ সূত্রটা লিখি আমরা a + b টু দি পাওয়ার n এর r + 1তম পদ NCR a পাওয়ার n মাইনাস আর বি পাওয়ার আর এটা হলো সূত্রটা তাহলে n এর মান কত এই যে এখানে ঘাত যেটা এখানে ঘাত হচ্ছে 16 তাহলে 16C এই যে এখানে 8 + 1 তো মানে যে প্রথমে যে 8 আছে সেই 8 তারপরে কি এ মানে এখানকার প্রথম পদ এ মানে হলো এখানকার 1 এর উপর যে পাওয়ারই দেই না কেন তার মান 1ই হয় তাহলে এ পাওয়ার কি হবে 8 থেকে 1 কমে যাবে সরি 16 থেকে 8 কমবে 16 থেকে 8 কমলে 8 হবে ডট এই 1/x টু দি পাওয়ার 8 এই 16C8 এর মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে কি পাবো 16C8 ডট 1/x টু দি পাওয়ার 8 এটাই হলো অ্যান্সার এখন কেউ যদি 16C8 এর মানটা সংখ্যায় প্রকাশ না করে এইভাবে রেখে দেন তবুও ফুল মার্কস পাবেন
এটাই হলো মধ্যপদ। এটা যদি বিস্তৃতি করেন মধ্যপদটা ঠিক এটা আসবে। এটা কি বুঝতে পারছি মধ্যপদটা? অদ্রিতা, আতিয়া, আপনারা বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আগে এক্স বর্জিত একটা পদ নির্ণয় করছিলাম একবার, তাই না? এখন এই যে এখানে পাওয়ার হচ্ছে 12, এটার এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলছে। তার মানে এটা সম্পূর্ণটা আমাকে বিস্তৃতি করতে হবে। কোন পদের মধ্যে এক্স নাই সেটা বের করতে হবে। তাহলে পুরোটা বিস্তৃতি করে 12 মানে 13টা পদ, 13টা পদ হবে। 13টা পদ এখানে আমাকে লিখতে হবে, লিখে বের করতে হবে কোথায় এক্স নাই। খুবই কঠিন কাজ। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইভাবে করব না। তাহলে আমাদের অঙ্ক হলো এটা, যে ধরি r+1তম পদটি এক্স বর্জিত ধরে নিলাম। এখন কততম পদ? এই 13টা পদের মধ্যে যে কোনো একটা পদ আছে এক্স বর্জিত। আমরা ধরে নিলাম r+1তম পদটি এক্স বর্জিত। তাহলে r+1তম পদটি যদি এক্স বর্জিত হয়, তাহলে আমরা এখান থেকে আমরা সূত্রটা একটু লিখে নিই। হ্যাঁ, আমাদের সূত্র হলো a+b⁴n = nc। এটা যদি হয়, এখান থেকে r+1তম পদের জন্য সূত্রটা হলো ncr a⁻n−r b⁻r। তাহলে আমরা ধরে নিলাম r+1তম পদটি এক্স বর্জিত। তাহলে r+1তম পদটি আমরা বের করে ফেলি। r+1তম পদটি সূত্র অনুযায়ী এই যে n মানে আমাদের এখানে হচ্ছে 12c, এখানে আরই আছে, আর এর মান আর কিছু নাই, ncr ডট। তাহলে প্রথম পদ 2x এর উপরে 12 - r ডট 1/4x², তার উপরে পাওয়ার হইল আর। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কি না? ওকে, এখন আমরা এটা একটু সরল করি। এই 12cr থাক, দেখেন। আচ্ছা, এখানে বন্ধনী হবে, হ্যাঁ, বন্ধনী না দিলে ভুল হবে। এখানে 2 এর উপরে 12 - r, এক্সের উপরেও 12 - r, আমি একটু ভেঙে লিখলাম। আবার এখানে 1/4 এর উপরেও আর আছে। আচ্ছা, 1/x² মানে কি? x⁻−2 কি না বলেন তো? 1/x² মানে কি? x⁻−2 না? তার মানে x⁻−2 তার উপরে একটা পাওয়ার হিসাবে কি আছে? আর আছে। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি x⁻−2r। তাহলে এই 12cr আমরা সরল করতেছি কেন? এক্সগুলোকে একখানে করব, এই জন্য 2⁻12 - r, এই 1/4 তার উপরে পাওয়ার আর। এবার দেখেন, এই এক্সের উপরে 12 - r, আবার এখানে এক্সের উপরে -2r, এই এক্স আর এক্স গুণ আকারে আছে। ভিত্তিদ্বয় একই হলে যদি গুণ থাকে, তাহলে পাওয়ার দ্বয় কী হয়? যোগ হয়। তার মানে এখানে -2r, এই -r আর -2r মিলে আমি একসঙ্গে লিখি -3r। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন কি বলছে? আমাদেরকে বলছে এক্স বর্জিত পদটি বের করতে হবে। এক্স বর্জিত পদ মানে এক্সের উপরে পাওয়ার থাকবে 0, তাহলে সেটা হবে এক্স বর্জিত পদ, তাই না? এক্স বর্জিত পদ মানে কি? এক্সের উপরে পাওয়ার হবে 0। এখন আমি যেহেতু ধরে নিয়েছি r+1তম পদটি এক্স বর্জিত, তার মানে যে এক্সের উপরে যে এখানে যে পাওয়ার আছে যেটা, এটা হবে না, এর উপরে পাওয়ার 0 হবে। এই যে এই 12 - 3r এইটা সমান 0 হইতে হবে, তাহলে এটা এক্স বর্জিত পদ হবে, তা না হলে কিন্তু হবে না। তাহলে এটা তো বুঝতে পারছেন যে 12 - 3r যদি 0 হয়, এটা যদি এটা না থেকে যদি এখানে 0 থাকে, তাহলে আমি বলবো এটা এতে কোনো এক্স নাই। এক্সের উপর পাওয়ার 0 মানে তখন এটা হয়ে যাবে 1। তাহলে আমি এটা লিখি আবার, এখানে হবে এক্সের উপরে 12 - 3r। তাহলে আমরা লিখব যেহেতু r+1তম পদটি এক্স বর্জিত, আমরা কিন্তু এই যে প্রথমেই ধরে নিয়েছি r+1তম পদটি এক্স বর্জিত, এক্স বর্জিত, তাহলে এই যে এক্সের উপরে যে পাওয়ারটা, এটা হবে না, এটা হবে 0। তার মানে 12 - 3r = 0। এখান থেকে 3r = 12, r সমান হচ্ছে 4। তার মানে এই 4+1তম পদটি কি হবে? এক্স বর্জিত। তাহলে পঞ্চম পদ 4+1তম পদ মানে পঞ্চম পদ। দুই পাশেই এক্স আছে, কই দুই পাশে এক্স আছে কোথায়?
দুই পাশে এক্স কোথায়? এক্স তো শুধু এই যে এখানে, আর তো কোথাও এক্স নাই। এক্স তো শুধু এই যে এখানে আছে, আর তো কোথাও এক্স নাই। আর কোথাও এক্স আছে আতিয়া? তার মানে আর এর মান পেয়ে গেলাম 4। তাহলে এইখানে যদি আমরা আর এর মান 4 বসায় দেই তাহলে এক্স বর্জিত পদটিও পেয়ে যাব। অতএব 4 + 1তম পদটি, আমাদের আর হিসাব করার দরকার নেই, যে এইখানে শুধু এই যে এই অংশটুকুতে আর এর মান বসাই দিব। তাহলে 12C4, আর এর মান হলো 4, তাহলে 2⁻12 - 4, এরপর 1/4⁴। এটা এখন আপনারা হিসাব করবেন, এটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার 495। তাহলে হিসাব করলে যদি 495 আসে তাহলে 495 হবে। দেখেন এটার বিস্তৃতি করে x³ সহগ নির্ণয় করতে বলছে। এটা দুইভাবে করতে পারি, এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। আমরা চলেন দুইভাবেই করব। এটা যদি বিস্তৃতি করি, এই 1 + x/2⁸ বিস্তৃতি করলে কি হবে? প্রথমে 1⁸ প্লাস 8C1 1⁷ x/2, তারপরে প্লাস 8C2 1-এর উপরে 6.x/2 তার উপরে 2, প্লাস 8C3 1-এর উপরে 5 এই x/2 তার উপরে 3, প্লাস ... দেখেন এখানে আমরা এই এক্সের উপরে 3 পেয়ে গেছি, এক্সের উপরে 3 পেয়ে গেছি, তার মানে আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাহলে 1 প্লাস এই 8C1 এর মান হচ্ছে 8.x/2, 8C2 এর মান কত হবে? 8C2 এর মান আমরা একটু আগে বের করছিলাম, তাই না? 28 এই x²/4 প্লাস 8C3 এর মান হচ্ছে 56, আমরা একটু আগে বের করছিলাম, আপনারা বের করতে পারেন, সমস্যা নাই। তাহলে x³/8, এই দেখেন আমরা x³ যুক্ত পদ পেয়ে গেছি। এখানে যদি হিসাব করি তাহলে 1 + 4x প্লাস, এই যে হিসাব করলাম যে 8কে 2 দ্বারা ভাগ করলে 4, 4কে 28 দ্বারা ভাগ করলে হবে 7, এই 7x² 8 দ্বারা 56কে ভাগ করলে হবে 7, প্লাস 7x³ প্লাস ... এইবার দেখেন যে আমরা x³ যুক্ত পদ পেয়ে গেছি, যে x³ এর সহগ কত? 7। তাহলে আমরা লিখতে পারি x³ এর সহগ 7। এটা হলো অ্যান্সার। এখন এটা আরেকভাবে করা যায়, অঙ্কটা সহজ আছে দেখে আমরা এইভাবে করতে পারি। কিন্তু যদি এখানে 8 না থাকে, অন্য কোনো সংখ্যা থাকে, বা এখানে আর একটা যদি x থাকতো, এখানে যদি একটা x² থাকতো, তখন হিসাবটা অন্য রকম হইতো, তখন অঙ্কটা বিস্তৃতি করা আমাদের জন্য টাফ ছিল। তখন আমরা ওই যে একটা যে সাধারণ সূত্র শিখলাম r+1তম পদ, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। মানে বিস্তৃতির ক্ষেত্রে প্রায় দেখা যায় যে r+1তম এই সূত্রটা ব্যবহার করা হয়। আমরা এখন এই r+1তম পদের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এটার সমাধান করি। চলে, তাহলে আমরা ধরে নেই যে r+1তম পদে x³ বিদ্যমান। আমরা ধরে নিলাম r+1তম পদে x³ বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি অতএব r+1তম পদ সমান কী হবে? এই 8CR ডট এই 1-এর উপরে 8 - r ডট x/2 তার উপরে r। তাহলে এখানে কি দাঁড়াইলো? এই 8CR ডট এই 1-এর উপর যে পাওয়ারই থাক না কেন তার মান কিন্তু ওই 1ই হয়। তাহলে আমরা এটা লিখলাম না, এই 1/2 তার উপরে r ডট x⁻r। এখন x³ বিদ্যমান, তার মানে যে x-এর উপরে যে পাওয়ারটা, এটা অবশ্যই 3 হবে। অবশ্যই কি হবে? 3 হবে, যেহেতু r+1তম পদটিতে x³ বিদ্যমান। অতএব এই যে এখানে যে x⁻r আছে, এটা r হবে না, এটা 3 হবে, r সমান 3। তাহলে এখন এই যে এখানে আপনি r এর মান বসাই দেন। অতএব r+1তম পদটি কত হবে? এই 8C3
ডট 1/2 উপরে 3 সমান x3। এটা হিসাব করলে 7x³ হবে, অতএব সহগ হলো 7। যেমন এই অঙ্কটাই দেখেন, এখানে কি বলছে 2³ মাইনাস x/2 টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে k³ সহগ 720 হলে x এর মান নির্ণয় করুন। এইটাই যদি আমরা বিস্তৃতি করে করতে চাই, সহজ আছে, বাট আমরা এইভাবে করব না। আমরা ওই যে আমরা যে সাধারণ পদ যেটা আছে সেটা প্রয়োগ করে সমাধান করব। এটাও ধরে নেই এই r+1তম পদটিতে k³ বিদ্যমান। তাহলে আমরা লিখতে পারি অতএব r+1তম পদটি কি হবে 5cr। এই 2k টু দি পাওয়ার কী হবে, এখানে 5 - r ডট, এইখানে একটা ঝামেলা আছে। যখন আমি এই মাইনাসযুক্ত পদের সাধারণ পদ নির্ণয় করব, তখন এখানে মাইনাসটা সহ লিখতে হবে, -x/2 টু দি পাওয়ার r। তখন কিন্তু মাইনাসটা সহ লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা সমাধান করে ফেলি। এই 5cr, এখানে 2 এর উপরে 5 - r আছে, k এর উপরেও 5 - r আছে, আর এখানে যা আছে তাই লিখি -x/2 টু দি পাওয়ার r। এখানে k কোথায়, k এর উপরে পাওয়ারটা কি আছে, এই যেটা k এর উপরে পাওয়ারটা আছে 5 - r। আমাদের k এর উপরে পাওয়ার তো 5 - r থাকবে না, k এর উপরে পাওয়ার হবে 3। তাহলে আমরা লিখব যেহেতু এই r+1তম পদটিতে k³ বিদ্যমান, অতএব এই 5 - r সমান 3। তাহলে এখান থেকে r সমান কী পাবো, r সমান কী পাবো 2 পাবো, তাই না? r সমান 2 পাবো। এই আপনারা কি বুঝতেছেন? ও কেন মাইনাস সহ লিখতে হবে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করছেন, কেন মাইনাস সহ লিখতে হবে। আচ্ছা, আমি এই কেন মাইনাস সহ লিখতে হবে এটার অ্যান্সারটা আমি দিচ্ছি, অঙ্কটা শেষ করি। হ্যাঁ, তবে এতটুকু জেনে রাখেন, যদি মাইনাস থাকে সাধারণ পদের ক্ষেত্রে এই পরে যখন আমি এই পদটা যখন লিখব তখন সেটা মাইনাস সহ লিখবো, এতটুকু জেনে রাখেন। আমি আপনার কেনার উত্তর দিচ্ছি। তাহলে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে এখন এখানে এই r এর জায়গায় 2 বসাই দিব, অতএব 2 + 1তম পদ, অতএব 2 + 1তম পদ সমান কী হবে 5c2, তারপরে 2 এর উপরে এই যে 5 - 2 ডট 2 এর উপরে 5 - 2 ডট k এর উপরে 5 - 2 ডট -x/2, তাই না, -x/2 তার উপরেও 2। এই 5c2 এর মান কত, 5c2 এর মান আমরা বের করে ফেলে যে 5.4 / 1.2, এই যে 2 দ্বারা 4কে ভাগ করলে হবে 2, 5 × 2 = 10। তাহলে আমরা পেয়ে গেলাম 10। তারপরে দেখেন এখানে 2 এর উপরে 5 - 2 মানে কত, 2 এর উপরে 3, 2 এর উপরে 3 মানে হচ্ছে 8, k এর উপরে 3। এই যে মাইনাসের উপরে এখানে যেহেতু জোড় সংখ্যা পাওয়ার হিসেবে আছে, তাই এটা প্লাস হয়ে যাবে, এটা হবে x²/4। তাহলে আমরা যদি লিখি এখানে 80.x²/4 ডট k³, এই 4 দ্বারা 80কে ভাগ করলে হবে 20 x² k³। তার মানে k³ এর সহগ হইল 20x²। প্রশ্নে কি বলছে k³ এর সহগ 720। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে k³ এর সহগ সমান 720। তাহলে আমরা লিখতে পারি 20x² সমান 720। তাহলে এইখান থেকে x² সমান 36, এইখান থেকে x সমান +-6, এটা অ্যান্সার। বুঝতে পারছি তো? আমাদের যে বইয়ে অন্যভাবে সমাধান দেওয়া আছে ওটা বিস্তৃতি করেই সমাধান করছে, তবে আমার কাছে এটা সহজ মনে হয়, কারণ আপনার যখন বড় বড় যদি এরকম হুবহু না আসে, বড় বড় কোনো পাওয়ারযুক্ত আসে, তখন কিন্তু আপনি বিস্তৃতি করে করতে পারবেন না।
এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি? এখন একজন প্রশ্ন করছেন যে ভাইয়া এখানে মাইনাস থাকলে আমরা কেন মাইনাস দেব? এখন খেয়াল করে দেখেন, এটা r+1তম পদ, তাই না? আমাদের যখন a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ এখন এখানে যদি বলে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদের সামনে মাইনাস হবে, চতুর্থ পদের সামনে মাইনাস হবে, আমরা এটা বুঝতে পারতেছি। এখন r+1তম পদটা কোথায় আসে, কিংবা এই যে এখানে এই যে এটা বি এর উপরে পাওয়ার হিসাবে কি আসতেছে, 1 আসতেছে, মানে আমরা একটু আগে যখন বের করছি এই যে এখানে দেখেন কোথায় যেন আমি দেখাইলাম, মাইনাসেরটা দেখাইলাম, এই যে এটা এখানে বি এর উপরে পাওয়ার হিসাবে -1 আসে, এই জন্য এখানে মাইনাস আসছে। এখন আমি যদি বি এর উপরে আর দেই, এখন আর কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা তো জানি না, এটা তো আমি জানি না। এই জন্য আমি সবসময় এই যে মাইনাস বি দিয়ে যখন আমি r+1 সংখ্যক পদ লিখব, তখন এই যে বি এর জন্য, এই যে মাইনাস বি এর জন্য এখানে মাইনাসই লিখতে হবে, কারণ আমি জানি না এটা জোড় না বিজোড়, আমি এটা জানি না, এই জন্য এইভাবে লিখতে হবে। কিন্তু আমি যখন এইভাবে লিখব, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এটা আমি জানি, এইভাবে লিখতে পারতেছি। কিন্তু আমি r+1তম পদটা যে লিখতেছি, এটা কি একটা প্লাস একটা মাইনাস কোন জায়গায় আসে সেটা তো আমি জানি না। আপনি কি বুঝতে পারছেন যে কেন r+1তম পদের ক্ষেত্রে যদি মাইনাস থাকে আমাদের পরের পদটার ভিতরে মাইনাস নিয়েই করতে হবে? আচ্ছা, আমরা এবার পরের ম্যাথটা করি, ঠিক একদম সেম নিয়মে আমরা করব। ওকে, থ্যাংক ইউ। x² প্লাস k/x⁶ এর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হলে k এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আমরা সেভাবেই করব, যে ধরি r+1তম পদে x³ বিদ্যমান, আমরা এটা ধরে নিলাম। তাহলে আমরা এখন বের করব r+1তম পদ। সূত্রটা কি? এই 6cr প্রথম যেটা থাকবে x² সেটা লিখলাম x², তার উপরে 6 - r ডট এই k/x⁴ কি বলছে? x³, তাই না? x³ বিদ্যমান, তাহলে আমরা এটা লিখি 6cr। দেখেন এই যে x², x এর উপরে 2, তার উপরে 6 - r, তাহলে আমি এই 2 যদি গুণ করে দেই 12 - 2r ডট, এখানে k এর উপরে r আছে। আর একটা জিনিস দেখেন, এই 1/x মানে হচ্ছে x এর উপরে -1, তার উপরে যদি একটা r থাকে, এটাকে লিখতে পারি x পাওয়ার -r, তাহলে এখানে k পাওয়ার r ডট x পাওয়ার -r, তাহলে এখানে হলো 6cr ডট k পাওয়ার r। যেহেতু আমরা x এর এখানে x³ কোথায় আছে সেটা বের করতেছি, তাহলে দেখেন এখানেও x, এখানেও x গুণ আছে, তাহলে কি হবে এখানে x পাওয়ার এই 12 - 2r, এখানে এটা হচ্ছে -r, তাহলে কত হচ্ছে এখানে 12 - 3r হবে। আমি একবার 3r লিখে দিই, 12 - 3r। এখন এই পদটাতে যেহেতু x³ বিদ্যমান, তার মানে এইটা হবে x³, অর্থাৎ x এর ওখানে যে পাওয়ারই থাক না কেন এটা সমান কি 3। তাহলে আমরা এটা লিখব, যেহেতু r+1তম পদে x³ বিদ্যমান, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব এই 12 - 3r সমান 3, তাহলে -3r সমান 3 - 12, তার মানে 3r সমান 9, অর্থাৎ r সমান 3। তাহলে r এর মান আমরা পেয়ে গেলাম 3। এখন আমরা এখানে তাহলে 3+1তম পদ বের করে ফেলি। 3+1তম পদ সমান কী হবে? এই যে এখানে আমরা r এর মানগুলো বসাই দেব, 6c3, তারপরে হচ্ছে k পাওয়ার 3, তারপরে কি x পাওয়ার 3, তাই না? x পাওয়ার 3। 6c3 এর মান কত? এই 6.5.4 1.2.3, এই 3 2 আর এই 6 কাটা যায়, তাহলে কত হয় 20, তাই না? তাহলে আমরা লিখব 20 k³ x³, তার মানে x³ এর সহগ হলো এটা, x³ এর সহগ এটা। প্রশ্ন বলছে x³ এর সহগ হলো 160, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে
এই 20k³ সমান 160। তার মানে k³ সমান 160কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে হবে 8, অর্থাৎ k³ সমান 2³ k সমান 2। এটা হলো অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্কগুলো আসলে আমরা পারবো কি না? দেখেন এখানে বলছে 1 + x/4n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের 2 গুণ n এর মান নির্ণয় করুন। এরপরে বলছে বিস্তৃতির পদ সংখ্যা নির্ণয় করুন, আবার বলছে মধ্যপদ নির্ণয় করুন। তাহলে আমরা আগে তৃতীয় পদ আর চতুর্থ পদটা নির্ণয় করি। আচ্ছা বলেন তো, এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো বিস্তৃতি করতে পারেন অথবা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারেন। আমরা যেহেতু তৃতীয় আর চতুর্থ পদ 3-4টা পদ আমরা বিস্তৃতি করতেই পারি, এইভাবে করতেই পারি। এটা সমান তাহলে 1 + nc1 x/4, তারপর হচ্ছে nc2। এই যে প্রথমে 1 থাকলে এটার কোনো আর মানে পরে আর কোনো কাজ থাকে না, প্রথমে 1 থাকে, এরপর এগুলো শুধু এই পরেরটা শুধু ঘাতগুলো বৃদ্ধি পায়। এই x/4 তার উপর স্কোয়ার প্লাস এই nc3 x/4, এই যে পাওয়ার এখানে 2 আছে, এখানে 3 হবে, এরকম করে বাড়তে থাকবে, প্লাস ... আমরা 4টা পদ পাইছি, 1টা 2টা 3টা 4টা পদ পেয়ে গেছি। এখন প্রশ্ন বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের 2 গুণ। তাহলে আমরা যদি প্রশ্ন মতে লিখি যে প্রশ্ন মতে কি পাই, তৃতীয় পদটা কি nc2, তৃতীয় পদের সহগ x² এর সহগ, তাহলে কি হবে এখানে 1/16, কিন্তু এটা এই যে এখানে x² / যে 4 এর উপর স্কোয়ার মানে কত 16, আর চতুর্থ পদটা কত nc3 1/64। এই দুটো কিন্তু সমান না, চতুর্থ পদের সাথে 2 গুণ করলে তাহলে দ্বিতীয় পদের সমান হবে। এই পর্যন্ত বুঝতে পারছেন কি না? এই পর্যন্ত বুঝে গেছি, ওকে। এখন এই যে nc2, একটু আগে আমরা এই যে এখানে আমরা কি বের করলাম, এটা হচ্ছে 6c3 এর মান, 6 থেকে তারপরে যে 1 কমছে, তারপর তার থেকে আবার 1 কমছে, মানে 6 থেকে 1 কমছে, 6 থেকে 2 কমছে। তাহলে আবার যদি এরকম থাকতো nc3, তাহলে উপরে লিখতাম n থেকে 1 কমতো, তারপরে n থেকে 2 কমতো, এইভাবে যাইতো না? তাহলে 1.2.3, মানে 6 এর জায়গায় যদি n থাকতো এরকম হতো কি না? তাহলে এইখানে এই যে nc2, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, n × n-1, নিচে 1.2, এখানে 1/16, এখানে 2 থাক। এই যে nc3, এটা লিখতে পারেন n × n-1 n-2, আর নিচে 1.2.3 ডট, এখানে 1/64 থাকবে। এখন আমরা একটু কাটাকাটি করি। এখানে যদিও কাটাকাটি করার মানে খাতায় না করাই ভালো, এইখানকার এই যে n, এইখানকার n কাটা যাবে, n-1 n-1 কাটা যাবে, এই যে 2 আর 2 কাটা যাবে, এই 2 থাক, এই 2 আর এই 2 কেটে দিই। তাহলে এখানে কি থাকলো 1/, এই যে 2 আর 16 গুণ করলে 32, তাহলে এখানে থাকলো 1/32, আর উপরে এখানে থাকলো কি দেখেন, উপরে থাকলো n-2, উপরে থাকলো n-2, নিচে কি থাকলো, এই একটা 3 আছে আর একটা 64 আছে, তাহলে 3 × 64। তাহলে n-2 সমান কি হবে, আমরা এখানে হিসাব করে বের করলে n এর মান পেয়ে যাব, n-2 না, n এর মান বের করতে হবে। তাহলে এই দেখেন 32 দ্বারা আবার 64কে ভাগ করা যায় 2, তার মানে কত 1 সমান n-2/6, অর্থাৎ n-2 সমান 6, এখান থেকে n সমান 6 + 2 সমান 8। তাহলে আমরা n এর মান পেয়ে গেলাম। এই যে এখানে n এর মান নির্ণয় করতে বলছে, n এর মান পাইলাম 8। এবার আমাকে বলেন তো n এর মান যদি 8 হয় পদ সংখ্যা কত হবে, দেখি পারেন কি না। n এর মান যদি 8 হয় পদ সংখ্যা কত হবে? আদনান বলছেন 9, কুলসুম নাহার বলছেন 9, সবাই একটু অ্যান্সার করেন দেখি। ওকে, থ্যাংক ইউ। 9 হবে। আমরা জানি ঘাত যত থাকবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
যেহেতু n সমান 8, অতএব পদ সংখ্যা কত হবে? 8 + 1 সমান 90, 9টি। পদ সংখ্যা 9টি। পদ সংখ্যা পেয়ে গেলাম। এবার আমাদের মধ্যপদ নির্ণয় করতে হবে। আমাদেরকে মধ্যপদ নির্ণয় করতে হবে। দেখেন n এর মান যেহেতু 8, তাহলে মধ্যপদ কিন্তু একটি, তাই না? n এর মান যেহেতু 8, মধ্যপদ কয়টি হবে? একটি হবে না? তাহলে আমরা লিখতে পারি মধ্যপদ সমান এই 8/2 + 1 সমান 4 + 1তম পদ। এটাই তো মধ্যপদ হবে। তাহলে আমরা এখন 4 + 1তম পদ বের করব। 4 + 1তম পদ। এখন n কিন্তু নাই, n এর জায়গায় কত? 8। n কিন্তু নাই, n এর জায়গায় 8। তাহলে আমরা এখানে 4 + 1তম পদ আমরা লিখব 8c4 ডট 1 এর উপরে 8 - 4, 1 এর উপর যে পাওয়ারে দিই না কেন তার মান তো 1ই হবে। তারপরে কি আমাদের এখানে ছিল x/4 টু দি পাওয়ার 4, তার মানে 8c4 ডট x/4 টু দি পাওয়ার 4। এইখানেই অ্যান্সার লিখে দেবেন, কোনো সমস্যা নেই। আর যদি হিসাব করতে পারেন তাহলে খুবই ভালো হয়, যে 8c4 এর মান হিসাব করে যদি বের করেন তাহলে আরও ভালো হয়। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন।